অভ্যুত্থানের পরে যে আমরা যে বিভক্তি, যদি এই বিভক্তিটা হয়ে যায়, এখন যারা বাংলাদেশে আছে সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, আর বিপক্ষে শক্তি একমাত্র আওয়ামী লীগ। তো পক্ষের শক্তির মধ্যে যদি বিভক্তি তৈরি হয়, তাহলে আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ তৈরি হয়ে যাবে। তো শুরুতেই বিভক্তিটা কিন্তু আমরা আপনাদের মধ্যেই দেখেছি, ঠিক আছে, গণ অভ্যুত্থানের একেবারে সরাসরি আপনারা যারা জড়িত ছিলেন। তো এই বিভক্তিটা কেন তৈরি হয়েছে, মানে আপনাদের বিভক্তি রাজনীতিতে কতটা প্রভাব পড়ছে, এবং এনসিপির আজকে যে হামলার বিষয়টা, সেই বিষয়টাও আপনার কাছে একটু শুনতে চাই। আর আয়াতুল্লাহ আরেকটি কথা বলেছে যে মানে বিএনপি যদি এটাতে মানে বিএনপি দলীয় ভাবে সমর্থন করে কিনা, কিন্তু বিএনপি মানে বিএনপি কে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বা অন্যরা যে কথাগুলো বলে, সেটা কি আসলেও সহ্য করার মতো কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমি বিভাজন দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আপনি সম্ভবত বিভাজনের দুই গোষ্ঠীকে সম্ভবত পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে বলতে হয়, আমি আপনাকে একটা বক্তব্য কোট করে বলতে চাই। আমাদের বর্তমানে এনসিপির একজন সংসদ সদস্য, তার সাথে কথা হচ্ছিল, তো তিনি আমাকে একদিন বলেছিলেন যে রাজনৈতিকভাবে তাদের একটা হিস্টোরিক্যাল একটা ফুটস্টেপ বা লিগ্যাসি দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, যেটা আমাদের নাই। আর আমরা রাজনৈতিকভাবে অতটা সচেতন না বলে আমরা এখানে পৌঁছানি, এটা তার বক্তব্য। তো আমি ওখান থেকে খণ্ডন করতে চাচ্ছিলাম যে দেখুন, জুলাই গণ অভ্যুত্থান, আমি আরেকটা কথা বলে শুরু করতে চাচ্ছিলাম যেটা আপনি সম্ভবত ভুল করে বলেছিলেন যে অপ্রত্যাশিত জুলাই। তো এটা আমাদের বহুল প্রত্যাশিত জুলাই, যেটা অ্যাকচুয়ালি 17 বছর পরে হয়েছিল। বহুল প্রত্যাশিত 5ই আগস্ট, যেটা আমরা 17 বছর পরে পেয়েছি। তো এর আগেও কিন্তু অনেকবার আন্দোলন সংগ্রাম হয়েছে, এবং আমরা 18তে যে নিরাপদ যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল, সেটা কিন্তু আমাকে অ্যাড্রেস করে থাকি যে একটা অ্যাটম বোমার মতো বাংলাদেশের মধ্যে মানে রয়ে গেছে, যেটা এখনো বিস্ফোরিত হয় নাই। তো ওইটার বিস্ফোরণ কিন্তু আমরা 24-এর দিকে দেখেছি। তো এখন আমি একটা সফল এবং অসফলতা নিয়ে আমি আসতে যাচ্ছিলাম যে 18তে কেন সফল হইনি। 18তে কিন্তু সেন্ট্রালাইজ ভাবে এই যে কোটা আন্দোলনটা ছিল, এটা সিংহভাগ এবং নেতৃত্ব স্থানীয় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছিল, এবং সেখানে কিন্তু সকল সাধারণ শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্য যে সকল মাদ্রাসা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, এবং এরা কিন্তু অংশগ্রহণ করেছিল, পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। সে সময় কেন ব্যর্থ হয়েছিল? সে সময় ব্যর্থ হওয়ার কারণ ও সময় আমরা এই কোটা আন্দোলনের নেতৃত্ব হিসেবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মেনে নিয়েছিলাম, সারা দেশের জনগণ মেনে নিয়েছিল, এবং তারা যখন কোটা আন্দোলনের প্রাপ্তিটা তাদের মতো করে পেয়ে গিয়েছিল, তখন কিন্তু এই আন্দোলনটা থেমে গিয়েছিল। কিন্তু তখনই সম্ভব ছিল কিন্তু ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বিদায় করা। কিন্তু এটা কেন সম্ভব হলো না? এটা সম্ভব হলো না কারণ আমি একটা বিষয় মাঝে মাঝে কথা বলার সুযোগ পেলে বলে থাকি যে যাদের ইন্টেনশন থাকে ডাকসু নির্বাচনে, তারা যখন দেশটাকে পেয়ে যায়, তখন এরকম ঘটনায় অ্যাকচুয়ালি কাম্য। তো দেখুন, ওই সময় যে ছিল, ওই সময় ভিপি নূর যে ছিল, নির্বাচিত হয়েছিল, তখন কিন্তু আমরা একটা ক্রিটিক্স একটা কিন্তু বলতে পারি, একটা অ্যানালাইসিস আমি আপনাকে বলতে পারি যে ওই সময় ডাকসু পুরা প্যানেল নির্বাচনে মাত্র 2 জন ছাত্রলীগের প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছিল, একজন ভিপি পদপ্রার্থী এবং সমাজ কল্যাণ বিষয়ক আমাদের বর্তমানে যে একজন এমপি আছেন আক্তার ভাই, উনি উনি নির্বাচিত হয়েছিলেন। আপনাদের কি কখনো মনে হয় না যে যেখানে একটা সম্পূর্ণ প্যানেল, একটা গোষ্ঠী নির্বাচিত হচ্ছে শুধুমাত্র 2টা পদ বাদে, এটা কিভাবে সম্ভব? আমি মনে করি এটা অ্যাকচুয়ালি এই সেই সময় ওরা কোটা আন্দোলনের যে মোমেন্টামটাকে ছিল, সেটা অ্যাকচুয়ালি ডাকসুর একটা উইনিং নেগোসিয়েশনের পর্যায়ে নিয়ে গেছিল, এবং তারা যখন নেগোসিয়েশনে ভিপি পদটা পেয়ে গিয়েছিল বা সম্ভাব্য পদগুলো পেয়ে গেছিল, তখন এই ব্যাপারটা নেগোসিয়েশন করেছিল বলেই ওই যে ফ্যাসিস্ট বিদায় যে অ্যাটম বোমাটা ছিল, সেটা অ্যাকচুয়ালি নিমজ্জিত হয়ে গিয়েছিল। তো ওই জায়গা থেকে যদি আসি, এটা কিন্তু আমরা যারা দেখেছি আমাদের আন্দোলনের, যেহেতু আয়তুল্লাহ বিস্তি ভাই আমাদের নর্থ ইউনিভার্সিটি ছিল, তার আন্দোলন সংগ্রাম সেই শুরু হয়েছে 15 সাল থেকে। আমরা যারা ছোট আছি তারা বিভিন্ন সময় থেকে এই অবস্থাগুলো দেখে আসতেছে, এবং 20 সালের পর থেকে বিভিন্ন সামাজিক আন্দোলন বা বিভিন্ন রকম আন্দোলন তৈরি করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলনটা যদি আবারও, কারণ 6 বছর ডাকসু নির্বাচন হয়ে গিয়েছিল, এবং এই ডাকসু এবং এই আন্দোলনে যারা অগ্রভাগ আমরা টিভিতে দেখেছি, স্পেশালি 11 জুলাইয়ের পর থেকে 15 জুলাই 16 জুলাই পর্যন্ত তাদেরকে দেখেছি, তারা অধিকাংশই এই এই গণ অধিকার পরিষদ এবং ছাত্র শক্তি যারা আগে পূর্ববর্তী ছিল, তাদেরই একটা দল। তো আমরা ভেবে নিয়েছিলাম এদেরও হয়তো একটা প্রত্যাশা ওরা ভেবে নিতে পারে যে 17 বছর এই দানবীয় ফ্যাসিস্টকে হয়তো বিদায় নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা কি অর্জন করতে পারি, সেই অর্জনটা হয়তো এবারও ডাকসু হিসাবে দেখেছিল।
তো এখান থেকে যদি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি, তো তখন ওদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তখন আমরা স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা 14 তারিখ 15 তারিখ স্ব অবস্থান থেকে এই কোটা আন্দোলনের সংহতি জানিয়েছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম। কিন্তু যখন 16 জুলাই আমরা যে ওয়াসিম আকরাম এবং আবু সাইদকে যেভাবে নির্মমভাবে হত্যা করা, স্পেশালি আবু সাইদের যে ফুটেজটা আমাদের সামনে আসে, নিরস্ত্র আবু সাইদকে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, এটা অ্যাকচুয়ালি শকওয়েভের মতো ছড়িয়ে পড়ে। তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমরা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। তখন কিন্তু সমর্থনের জায়গাটা থাকে না, আমরাও সহ অবস্থান নিই রাজপথে। তো 16 তারিখের পরে 17 তারিখের যে ঘটনাটা ছিল, তখন যখন প্রাইভেট ইউনিভার্সিটি জানতে পারে যে পাবলিক ইউনিভার্সিটির হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারি এই আন্দোলনটাকে আর ওই একটা শুধুমাত্র একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির লেগাসিতে বা পাইপলাইনে দেওয়া যাবে না, এটাকে আমাদেরকে টেক ওভার করতে হবে। এবং এটাকে শুধুমাত্র কোটা আন্দোলন না, যে মোমেন্টামটা তৈরি হয়েছে, এবার সুযোগ আছে। আমরা ওই প্রেজেন্স ভেরিফিকেশন সিচুয়েশনাল অ্যাসেসমেন্টটা করেছিলাম যে এবার সুযোগ আছে, এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে বিদায় দেওয়া যাবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা ইউনিভার্সিটিতে ছিলাম, আমাদের পার্শ্ববর্তী যারা ইউনিভার্সিটি ছিল, আন্দোলন সংগ্রামের কারণে আমাদের যাদের পূর্ববর্তী আগের সাথে যোগাযোগ ছিল এবং যারা সিনিয়র ছিলেন, তাদের সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা এটাকে কিভাবে ডেলিগেট করা যায়, কিভাবে এই কোটা আন্দোলনটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া যায়, সেদিকে আমরা প্ল্যানটা নিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো 18 তারিখে কিন্তু আপনি দেখেছেন যে যমুনা রামপুরাতে ব্র্যাক ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে কিভাবে একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। এবং 18 তারিখের পরবর্তীতে 19 তারিখে রামপুরাতে প্রগতি সারণীতে যমুনা ফিউচার পার্কের সামনে হেলিকপ্টার দিয়ে টিয়ার শেল, সাউন্ড এবং গুলি করা হয় সাধারণ শিক্ষার্থীর উপর। এটা এইখানে এই প্রগতি সারণীর অবস্থানটা কিন্তু অধিকাংশ ছিল প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীর। তখন অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে এই আন্দোলন থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই। এই আন্দোলনটা এক দফার, এই আন্দোলনটা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার সিস্টেমের বিরুদ্ধে। তো তখন আমরা কিন্তু ওই আন্দোলনটাকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যাই। এখন চলে আসি যে বিভক্তিটা, বিভাজন বা আমাদের অংশগ্রহণটা তেমন ভাবে দেখা যায় না কেন। দেখুন, এই আন্দোলনে আমরা যারা ছিলাম তারা অধিকাংশই স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াস ভাবে অংশগ্রহণ করেছিলাম শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের জন্য এবং গণতন্ত্রের জন্য এবং আমাদের অধিকার পুনরুদ্ধারের জন্য। এখানে কিন্তু আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে আসি নাই, আমরা আমাদের নর্মস এন্ড এথিক্স এর জায়গা থেকে এসেছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের অনেকগুলো কমন গ্রুপ থাকলেও অধিকাংশ পার্টিসিপেন্ট যারা ছিল তারা এসেছিল এগুলোর বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য এসেছিল।